রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ। তো আজ আমরা যেটা পড়ব মানে বিভিন্ন মোশনগুলোকে আমরা কি করে মুভ করাতে পারি, সেগুলোকে যেভাবে মুভ করাই সেগুলো কিছু জেনারেল টার্মিনোলজি আছে, মেডিকেল টার্ম আছে, সেগুলো আজ আমরা জানবো। ঠিক আছে? এর ফলে কি হয়, পেশেন্টের অ্যাক্টিভিটিস অফ ডেলি লিভিংটা বাড়তে থাকে, তাদের জয়েন্ট মোবিলিটি আমরা ফ্লেক্সিবল রাখতে পারি, বা লিগামেন্ট, টেন্ডন এগুলো মাসেলের সঙ্গে যে একটা গুড রিলেশন মেনটেন করে মানে পেশেন্টের মুভমেন্টটাকে হেল্প করে। ঠিক আছে? তাহলে এবার দেখে নিই এই যে আমরা রেঞ্জ অফ মোশন করব তার কি কি গাইডলাইন আছে। ঠিক আছে? ফার্স্ট, প্ল্যান হোয়েন রেঞ্জ অফ মোশন শুড বি ডান। মানে যে কোনো পেশেন্টকে তো আমি যে কোনো রেঞ্জ অফ মোশন করাতে পারি না, তাহলে যে পেশেন্টের জন্য পার্টিকুলারলি রেঞ্জ অফ মোশন কিছু স্পেশাল রেঞ্জ অফ মোশন থাকে, সেগুলো আমরা যখন সিলেক্ট করব সেটা অবশ্যই আগে থেকে আমাকে প্ল্যান করে নিতে হবে অ্যাকর্ডিং টু পেশেন্টস কন্ডিশন। ঠিক আছে? নেক্সট, এক্সপেক্ট দ্য পেশেন্টস হার্ট রেট অ্যান্ড রেসপিরেটরি রেট টু ইনক্রিজ ডিউরিং এক্সারসাইজ। মানে যখন পেশেন্ট এক্সারসাইজ করবে তার ফলে আমরা জানি বডি হিট প্রোডাকশন করে, তার ফলে কি হবে আমরা জানি, এর পিছনে যে রিজনটা সেটা হলো কি রেসপিরেটরি রেট বাড়বে আর কার্ডিয়াক রেট বা হার্ট রেটটাও বাড়বে। ঠিক আছে? নেক্সট, range of motion exercises should be done at least twice a day। মানে কি দিনের ভেতর অন্তত দুবার আমরা রেঞ্জ অফ মোশন এক্সারসাইজটা প্র্যাকটিস করাবো। ঠিক আছে? মানে ক্লায়েন্টের ক্ষেত্রে সেটা বেস্ট টাইম কখন হচ্ছে, একটা হচ্ছে মানে যখন বাথিংয়ে পেশেন্ট যাচ্ছে তখন সে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারে। ওয়ার্ম ওয়াটারে কি হয়, মাসেলগুলো রিল্যাক্স করে, তার ফলে জয়েন্টের যে স্প্যাস্টিসিটি সেটা কিন্তু একটু কমতে থাকে, তার ফলে সে যদি সেই মুহূর্তে এক্সারসাইজ করে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, তাহলে কিন্তু জয়েন্টের মোবিলিটিটা ইজিলি সে মুভ করাতে পারবে বা মেনটেন করতে পারবে। এছাড়া আর কখন করতে পারে, যে বেড টাইমের আগে, তাহলে কি পেশেন্ট একটু এক্সস্টও হবে, তার স্লিপটাও ভালো আসবে। বুঝতে পেরেছো? তাহলে তখন হিট প্রোডাকশন হবে, পেশেন্টকে রিল্যাক্স করতে পারবে। ঠিক আছে? এটা মোটামুটি বিফোর বেড টাইম আর ডিউরিং দ্য বাথ। সেটা এবার কি হলো নর্মাল পেশেন্টের ক্ষেত্রে, যারা নিজের অ্যাক্টিভিটি অফ ডেলি লিভিং নিজেরা করতে পারছে, কিন্তু যারা আনকনশিয়াস পেশেন্ট নিজেরা রেঞ্জ অফ মোশন করতে পারছে না, সেক্ষেত্রে কিন্তু অ্যাকর্ডিং টু প্ল্যানিং আমাদেরকে সেই রেঞ্জ অফ মোশনটা করিয়ে দিতে হবে পেশেন্টকে। ঠিক আছে? এবং দুটো রেঞ্জ অফ মোশন এক্সারসাইজের মাঝে সবসময় চেষ্টা করতে হবে যে 8 আওয়ার্স ইন্টারভাল যেন থাকে। রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করলে কি হবে, যে অন্তত কন্ট্রাকচার প্রিভেনশন হবে, স্প্যাস্টিসিটি প্রিভেনশন হবে এবং জয়েন্ট মোবিলিটি বজায় থাকবে। নেক্সট, জয়েন্টস আর এক্সারসাইজড সিকোয়েন্সিয়ালি স্টার্টিং উইথ দ্য নেক অ্যান্ড মুভিং ডাউন। মানে কি তুমি যে কোনো জয়েন্ট থেকে শুরু করবে না, একটা সিকোয়েন্স ওয়াইজ করলে, যেমন হেড টু ফুট বা টিপ অফ দ্য ফিঙ্গার্স থেকে জয়েন্ট মানে শোল্ডার জয়েন্ট, এইরকমভাবে একটা এন্ড থেকে শুরু করে আর একটা এন্ডে শেষ করবে। তার ফলে কি হবে, যে একটা আস্তে আস্তে ফ্লেক্সিবিলিটিটা বাড়তে থাকবে, আর কখনোই পেশেন্টকে আমরা ওভার এক্সস্টেড করে দেব না। ঠিক আছে? নেক্সট, start gradually and move slowly using smooth and rhythmic movement appropriate for the patient's condition। আমরা আগেই পড়েছি যে আমাদেরকে প্ল্যান করে নিতে হবে কোন পেশেন্টকে কী ধরনের রেঞ্জ অফ মোশন আমরা করাতে পারি, তাহলে কি সেই রেঞ্জ অফ মোশন সবসময় তাদের ক্যাপাবিলিটি ওয়াইজ হবে, কে কতটা রেঞ্জ মানে মুভমেন্টটা করতে পারছে, তাহলে কি সেটা স্লোলি স্টার্ট করব এবং পেশেন্টের কন্ডিশন বা ক্যাপাবিলিটি ওয়াইজ সেটা আস্তে আস্তে ফুল রেঞ্জ হবে কি না আমরা অ্যাসেস করে নিয়ে তবে এক্সারসাইজটা করাবো। ঠিক আছে? সাপোর্ট দ্য এক্সট্রিমিটি when giving passive exercise to the joints of the arms or leg।
মানে যখন আমি প্যাসিভ এক্সারসাইজ করাচ্ছি, তোমরা আগেই পড়েছো যে প্যাসিভ মানে কি, হেলথ পার্সোনেল বা ফিজিওথেরাপিস্ট বা নার্স যখন এক্সারসাইজটা পেশেন্ট বা ক্লায়েন্টকে করাতে হেল্প করছে, সেক্ষেত্রে কিন্তু সেটা আর্ম হোক লেগ হোক অবশ্যই সাপোর্ট দিয়ে করতে হবে এক্সারসাইজটা। এক্সারসাইজ এমনভাবে করাবো, মানে এক্সারসাইজ বলতে এখানে কিন্তু আমি রেঞ্জ অফ মোশন এক্সারসাইজের কথা বলছি, সেটা এমনভাবে হবে মাসেলগুলো স্ট্রেস করবে কিন্তু কখনো যেন জয়েন্টের উপর বেশি স্ট্রেস না পড়ে বা জয়েন্ট ফিক্স থাকবে, ঠিক আছে। নেক্সট, মুভ ইচ জয়েন্ট আনটিল দেয়ার ইজ রেজিস্ট্যান্স, মানে প্রত্যেকটা জয়েন্টই আমি মুভ করাতে চেষ্টা করব, মুভ করাবো যতক্ষণ না আমি রেজিস্ট্যান্স পাচ্ছি, ঠিক আছে। বাট নেভার ফোর্স এ জয়েন্ট টু দ্য পয়েন্ট অফ পেন, তাহলে কি আমাকে এমনভাবে জয়েন্টটা মুভ করাতে হবে বা তার মোবিলিটি মেনটেন করতে হবে যাতে তার ব্যথা না লাগে, কেননা আমাদের প্রাইমারি টার্গেট কি অ্যাজ এ নার্স, যে আমরা কখনো হার্ম করব না, পেন দেব না পেশেন্টকে, ঠিক আছে। তাহলে আমরা এমনভাবে মুভমেন্ট বা এক্সারসাইজটা করাবো যাতে পেশেন্টের পেন না হয় এবং যতটা ম্যাক্সিমাম পসিবিলিটি আমরা জয়েন্টটাকে ফ্লেক্সিবিলিটি রাখার জন্য এক্সারসাইজটা করাবো। কিপ ফ্রিকশন অ্যাট এ মিনিমাম টু অ্যাভয়েড ইনজুরি দ্য স্কিন, মানে বেড রিডেন পেশেন্ট বা আনকনশিয়াস পেশেন্ট যাদেরকে আমরা বেডেই আর কি প্যাসিভ এক্সারসাইজগুলো করাচ্ছি, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যেন ফ্রিকশন না হয়। যেমন ধরো যারা কমপ্লিটলি আনকনশিয়াস, তাদের আমি যখন মুভমেন্ট করাচ্ছি তাহলে শিটের থেকে লিনেনের থেকে স্কিনটা তো আরও সফট হয়, তাহলে মুভমেন্টটাও আমাকে সেইভাবে খুব জেন্টলি করতে হবে যাতে ফ্রিকশনের জন্য স্কিন ইনজুরি না হয়, ঠিক আছে। রিটার্ন দ্য জয়েন্ট টু ইটস নিউট্রাল পজিশন, মানে অ্যানাটমিক্যাল পজিশন, এখানে নিউট্রাল বলতে তাই বোঝানো হচ্ছে। তাহলে আমার এক্সারসাইজ করানো হয়ে গেলে পেশেন্টকে আবার আমাকে অ্যানাটমিক্যাল পজিশন বা আমি যে পজিশন মেনটেন করতে চাইছি সেই পজিশনে কিন্তু আবার আমাকে রিটার্ন করিয়ে দিতে হবে। Use passive exercises as required. However, encourage active exercises when the patient is able to do so. মানে আমরা চেষ্টা করছি আনকনশিয়াস পেশেন্টকে প্যাসিভ এক্সারসাইজ বা অ্যাসিস্টিভ এক্সারসাইজ করিয়ে দিতে, কিন্তু যখনই দেখব পেশেন্ট একটু হলেও এক্সারসাইজ করার ক্যাপাবিলিটি রিগেইন করেছে, তখনই কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাতে পেশেন্ট একটু হলেও অ্যাক্টিভ এক্সারসাইজ করতে পারে, সেটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে এটা মোটামুটি গেল আমাদের একটা গাইডলাইন, যেটা কিনা আমরা রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করাতে গেলে এইগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। নেক্সট, তাহলে রেঞ্জ অফ মোশন শুধু করালেই হলো না, আমরা বলেছি যে কোনো নার্সিং অ্যাক্টিভিটি করানো মানেই একটা ডকুমেন্টেশন। তাহলে ডকুমেন্টেশনের মধ্যে কি কি আসছে, ইভ্যালুয়েট করব যে আমি এক্সারসাইজ যে করালাম তখন পেশেন্ট এক্সস্টেড হয়ে গেছিলো কিনা, কোনো ডিসকমফোর্ট হয়েছে কিনা, বা আমি কত দূর কোন জয়েন্টকে মুভ করাতে পেরেছি, সেটা কিন্তু আমার ইভ্যালুয়েশন। এবং এই জিনিসগুলোই একটা ফ্লো শিটে বা পেশেন্টের রেকর্ডিং শিটে আমাকে রেকর্ড করে রাখতে হবে এবং নেক্সট শিফটে যে সিস্টার বা হেলথ পার্সোনাল হ্যান্ডওভার নেবে তাকে কিন্তু আমাকে এগুলো হ্যান্ডওভার দিতে হবে, যার জন্য তাহলে সে নেক্সট শিফটে যখন এক্সারসাইজ করাতে যাবে সেই রেকর্ডটা ফলো করলে তার কিন্তু পেশেন্টেরও যেমন সুবিধা হবে আর হেলথ কেয়ার প্রফেশনালও প্ল্যানিং করতে পারবে যে আমি কোন এক্সারসাইজটা কত দূর পর্যন্ত এক্সটেন্ড করতে পারি, ঠিক আছে। সো দ্য নেক্সট পয়েন্ট ইজ ইম্পর্টেন্স অফ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ। তাহলে রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ আমি পেশেন্টকে করাবো, রেকর্ড করবো, সবই ঠিক আছে, কিন্তু এটা করানোর রেজাল্টটা কী, গুরুত্বটা কী, ঠিক আছে, দেখে নিই। ফার্স্ট, এক্সারসাইজ করলে আমাদের যে হেল্পগুলো হবে সেগুলো হলো হেলথ ইমপ্রুভমেন্ট, ফিটনেস, এগুলো জেনারেল একটা ইম্পর্টেন্স কিন্তু, ঠিক আছে। মেনটেন ফিটনেস, প্রোভাইড থেরাপি ফর কারেক্টিং ডিফর্মিটি, তাহলে আমরা যেটা বললাম কোনো ডিফর্মিটি থেকে প্রিভেন্ট করার জন্য বা এটাকে কমানোর জন্যও আমরা রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করাতে পারি। জয়েন্ট মোবিলিটি এনহ্যান্সমেন্টস, তাহলে আমাদের কিন্তু ফার্স্ট পয়েন্ট এটা হওয়া উচিত যে এনহ্যান্স দ্য জয়েন্ট মোবিলিটিস। নেক্সট, স্ট্রেংথেন দ্য মাসেলকে স্ট্রেংথেন করার জন্য, মাসেলের স্ট্রং বা মাসেলের যে ফ্লেক্সিবিলিটি, স্ট্রেংথ বাড়ানোর জন্য।
ঠিক আছে। পেশেন্ট বা ক্লায়েন্টের ওয়েলবিং, যে কমপ্লিটলি বেড রিডেন, সে যদি মুভ করে, দেখবে তুমি সাডেনলি তাকে একটু বসাও উইথ পারমিশন বা আউট অফ বেড তাকে চেয়ারে বসাও, দেখবে তার একটা সেন্স অফ ওয়েলবিং খুব সুন্দর হয়, ঠিক আছে। সে সে যেটা ফিল করে সেটা তোমাকে এক্সপ্রেস করবে যে হ্যাঁ আমার আজকে বিছানা থেকে নেমে ভালো লেগেছে, ঠিক আছে। এছাড়া কি রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করানোর ফলে পেশেন্টের যে হেলথ রিস্কগুলো বা কমপ্লিকেশনগুলো প্রলং বেড রিডেন হওয়ার জন্য, সেগুলোও কিন্তু আমরা কমাতে পারি। তার মধ্যে কী কী পড়ছে? কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস বা অস্টিওপোরোসিস, এগুলো, ঠিক আছে। তাহলে মোটামুটি এগুলো আমাদের রেঞ্জ অফ মোশন এক্সারসাইজের ইম্পর্টেন্স, ঠিক আছে। এবার আমরা কিছু টার্মিনোলজি দেখে নেব, মানে এই আমাদের রেঞ্জ অফ মোশন করাতে গেলে আমরা কোন কোন এক্সারসাইজ করাবো, আমাদেরকে তো ক্লায়েন্টকে এক্সপ্লেন করতে হবে যে এই এক্সারসাইজটার নাম এটা, এইটা আপনি এইভাবে করবেন। ক্লায়েন্ট নাম না জানলেও আমাদেরকে অ্যাজ এ হেলথ কেয়ার প্রফেশনাল জানতে হবে। তাহলে এবার আমরা সেই টার্মগুলো একটু জেনে নেব, ঠিক আছে। ফার্স্ট এইগুলো করার জন্য আমাদের যে টার্মটা ফার্স্ট আসছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্স। মানে অনেক সময় হয় কি, পেশেন্ট তো নিজে করতে পারে না, তো আমরা করে দেব, সেটা আমরা জানি। তাহলে সেটার মধ্যে অ্যাসিস্ট্যান্স একজন লাগবে। সেটা যে কোনো হেলথ পার্সোনাল হতে পারে, তোমার মানে হেলথ কেয়ার প্রফেশনাল তার সুবিধা মতো তার কলিগকে নিতে পারে, কোনো ওয়ার্ড বয়কে হতে পারে, বা যে কোনো হেল্পিং হ্যান্ডকে বা বাড়ির লোক ইভেন অ্যাসিস্ট করতে পারে, ঠিক আছে। বায়োমেকানিক্স মানে যে এই যে মুভমেন্টটা করাচ্ছি, বায়োলজিক্যালি যে মুভমেন্টটা হচ্ছে, সেই মুভমেন্টটা কতটা নর্মাল প্যাটার্নে মুভ করছে সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। মানে লুকস অ্যাট ইফেক্ট অফ মুভমেন্ট অ্যান্ড নর্মাল প্যাটার্ন অফ মুভমেন্ট। তুমি এই যে মুভ করাচ্ছ সেটা কতটা ইফেক্টিভ হচ্ছে সেটাও কিন্তু সেটাকেই বলছি বায়োমেকানিক্স। নেক্সট, কন্ট্রাকশন মানে শর্টেনিং অর ড্রয়িং টুগেদার। মানে কোনো, এটা সাধারণত কন্ট্রাক্ট করা বোঝানো হচ্ছে, মানে শর্ট হয়ে যাওয়া, ছোট হয়ে যাওয়া, একত্রিত হয়ে যাওয়া, তাকে বলছি কন্ট্রাকশন। নেক্সট আসি কন্ট্রাইন্ডিকেশন। সরি, এই স্লাইডটা আমরা পরে পড়বো, আগে এগুলো পড়ে নিই, ঠিক আছে। অ্যাবডাকশন অ্যান্ড অ্যাডাকশন সবসময় এভাবে মুখস্থ করবে। অ্যাড মানে যোগ হওয়া। তাহলে দেখো, যেটা অ্যাডাকশন বলছি সেটা কিন্তু হাত দুটো পেশেন্টের দিকে অ্যাড হলো, এই ছবিটা, ঠিক আছে। আর যেটা অ্যাবডাকশন বলছি সেটা কিন্তু দূরে চলে যাচ্ছে, দেখো অ্যারোটা কিন্তু এদিকে দেওয়া আছে। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে অ্যাবডাকশন মানে হচ্ছে মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য মিড লাইন, আর অ্যাডাকশন মানে হচ্ছে মুভিং টুয়ার্ডস দ্য মিড লাইন। আশা করি এই ছবিটার মাধ্যমে তোমরা অন্তত অ্যাবডাকশন আর অ্যাডাকশনটা বুঝতে পেরেছো। চাইবো তোমরা যখন পড়বে এটা তখন নিজেও প্র্যাকটিস করবে, তাহলে দেখবে আরও মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। এবং যদি পারো রুমমেটের সঙ্গেও প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। নেক্সট, সার্কামডাকশন মানে কি হচ্ছে, ছবিটা দেখে আশা করি বুঝতে পারছো যে হাতটা ঘোরানো হচ্ছে সার্কেলের মতন। দেখো হাতটা যেভাবে ঘুরছে তাতে মনে হচ্ছে এটা সার্কেলের মতো ঘোরানো হচ্ছে, দ্যাট ইজ সার্কামডাকশন, ঠিক আছে। তাহলে এটা হলো একটা কম্বিনেশন অফ অ্যাবডাকশন, অ্যাডাকশন, এক্সটেনশন অ্যান্ড ফ্লেকশন। আমরা ওটা আরও পরে পড়বো, কিন্তু সার্কামডাকশনটা যখনই একটা সার্কেল বানাচ্ছি তখন যেমন ফ্লেকশন হচ্ছে, এক্সটেনশন হচ্ছে, অ্যাবডাকশন হচ্ছে, অ্যাডাকশনও হচ্ছে, ঠিক আছে। এভাবে মনে রাখবে। এবার আসি কন্ট্রাকচারস। তাহলে তোমরা ছবিটা দেখে বুঝতে পারছো, শর্টেনিং অফ মাসেল, টেন্ডন অ্যান্ড লিগামেন্ট। অনেকের হাতে দেখেও থাকবে বার্ন হওয়ার পর যদি ঠিকমতো ড্রেসিং
আর ডিব্রাইটমেন্ট রিমুভাল না হয়, মুভমেন্ট জয়েন্টগুলোকে মুভ না করানো হয়, তাহলে কিন্তু এই শর্টেনিং অফ মাসেল হয়ে যায়। তার ফলে যে স্ট্রাকচারটা বা ফিগারটা তৈরি হয় তাকেই বলা হয় কন্ট্রাকচার। তো আমরা সবসময় চেষ্টা করব পেশেন্টকে এক্সারসাইজ করাতে, যার জন্য এই কন্ট্রাকচারটা প্রিভেন্ট আমরা করতে পারি। নেক্সট, ডিসএবিলিটি এখন মোটামুটি বলা হয় না, স্পেশালি অ্যাবেল্ড পার্সন বলা হয় তাদের, ডিসেবল পার্সন বলা হয় না। তারাও তো কিছু স্পেশাল কাজ জানে, তো সেই জন্যে এখন ডিসএবিলিটি ওয়ার্ডটা মোটামুটি ইউজ করা হয় না, সেখানে বলা হয় যে স্পেশালি অ্যাবেল্ড পার্সন। তাহলে ডিসএবিলিটি যদি ওয়ার্ডটা আমরা মেডিকেল টার্মে ইউজ করি তাহলে কি মানে বোঝায় সেটা এবার আমরা জানবো। মানে হচ্ছে তাদের একটা অ্যাক্টিভিটি বা অ্যাবিলিটির রেস্ট্রিকশন, একটা কোনো কাজ যেটা নর্মাল একটা অ্যাক্টিভ পিপল বা পার্সন করতে পারে সেইটা হয়তো সে করতে পারছে না, কিন্তু সে অন্য কাজ হয়তো খুব ভালো করতে পারে। তাহলে এখানে ডিসএবিলিটি বলতে বোঝানো হচ্ছে এনি রেস্ট্রিকশন অর ল্যাক অফ অ্যাবিলিটি টু পারফর্ম অ্যান অ্যাক্টিভিটি উইথ দ্য সোশ্যালি অ্যাকসেপ্টেড নর্ম। তাহলে বুঝতেই পারছো যে যেটা করা উচিত হয়তো সে নমস্কারটা দুহাত দিয়ে করতে পারছে না, কিন্তু সে হয়তো অন্যরকমভাবে নমস্কারটা করছে, এটাকেই বলা হচ্ছে স্পেশালি অ্যাবেল্ড পারসন। আর ডিসএবিলিটি বলতে যেটা সোশ্যালি আমরা জানি যে এটা এভাবেই করতে হয় এই প্রসেসটা, সেইটা করতে পারছে না, সে অ্যাবেল নয়, নর্মালি যেটা অ্যাকসেপ্টেড একটা অ্যাক্টিভিটি সেটাকে, সেই জন্য তাকে বলা হচ্ছে ডিসএবিলিটি। ঠিক আছে। নেক্সট, ডিপেন্ডেন্ট মানে যে নিজে কোনো একটা পার্টিকুলার কাজের জন্য পেশেন্ট হয়তো করতে পারছে না। যেমন ধরো পেশেন্ট বেডরিডেন আছে, অপারেশন হয়েছে, সে উঠতে পারছে না, বা পায়ে বা হাতে হয়তো ট্রাকশন লাগানো আছে, তাহলে কি হবে, তার ওই লিম্বটার রেস্ট্রিক্টেড হয়ে গেছে, সে মুভ করতে পারবে না, হয়তো ওই জন্যে টেবিল থেকে কোনো একটা জলের বোতল বলো বা পেন খাতা নিতে পারছে না। তাহলে এখানে কি হচ্ছে, জাস্ট তোমার দেওয়ার উপর ডিপেন্ড করে আছে, মানে তুমি জলের বোতলটা এগিয়ে দিলে তবে সে জল খেতে পাবে, এটাকে বোঝানো হচ্ছে। মানে আনএবল টু হেল্প, নিডস ফুল অ্যাসিস্ট্যান্ট টু অ্যাচিভ টাস্ক। তুমি খাতা পেনটা যদি এগিয়ে দাও সে কিন্তু লিখতে পারবে, কিন্তু খাতা পেনটা টেবিল থেকে নিয়ে লেখা তার পক্ষে পসিবল হচ্ছে না। এই ক্ষেত্রে এই জন্য বলা হচ্ছে ডিপেন্ডেন্ট। যেমন বেডরিডেন পেশেন্ট, সে তো বেড করতে পারবে না, তাহলে কি বেড করানোর জন্য তোমার উপর সে ডিপেন্ডেন্ট, তুমি গিয়ে বেডটা করে দেবে তবেই তার বেডটা হবে। ঠিক আছে। আর্গোনমিক্স মানে যে পেশেন্টের যে এনার্জিটা আছে সেটা এফেক্টিভ মুভমেন্টের মাধ্যমে প্রকাশ করা, তার যে এনার্জি আছে সেটাই তার রেঞ্জ অফ মোশনের মাধ্যমে এফেক্টিভ ওয়েতে ইউজ করা, তাকে বলা হচ্ছে আর্গোনমিক্স। কোয়াড্রিপ্লেজিয়া মানে হচ্ছে মানে হচ্ছে 4 লিম্বস, তাহলে প্লেজিয়া মানে প্যারালাইসিস, তাহলে প্যারালাইসিস অফ অল 4 লিম্বস মানে দুটো হাত দুটো পা। রিফ্লেক্স মানে ইনভলান্টারি অ্যাকশন। তোমরা জানো রিফ্লেক্স মানে কি, হয়তো তুমি দেখোনি কোথাও একটা মশা কামড়াচ্ছে, কিন্তু অটোমেটিক্যালি দেখলে হাতটা ঠিক সেই মশার কাছেই চলে গেছে, এটাকে বলা হচ্ছে রিফ্লেক্স। যেমন ধরো কোনো পেশেন্ট আনকনশিয়াস আছে বা সেমি কনশিয়াস, তুমি তাকে পায়ে যদি একটা রিফ্লেক্স দাও তাহলে দেখবে সে পায়ের আঙুলগুলো নাড়ালো, দ্যাট ইজ আ রিফ্লেক্স। সেমি প্রন মানে আমরা জানি উপর হয়ে শোয়া, আমরা পজিশনগুলো পড়বো তখন বুঝতে পারবে প্রন পজিশন মানে কি। সেমি প্রন মানে জাস্ট লাইং ওয়ান সাইড, সেটা আমরা ছবি দেখলেও আরও ভালো ক্লিয়ারলি বুঝতে পারবো। ঠিক আছে। নেক্সট, সুপারভিশন মানে কি, নিডস ভার্বাল এনকারেজমেন্ট অ্যান্ড অবজারভেশন উইথ দ্য টাস্ক। মানে তুমি পেশেন্টকে বললে যে হ্যাঁ আপনি এক্সারসাইজটা করুন, তুমি শিখিয়ে দিয়েছো, কিন্তু পেশেন্টকে যদি তুমি সঙ্গে সঙ্গে অ্যাপ্রিসিয়েটও করো, দেখবে সে আরও ভালো টাস্ক করবে। এবং কন্টিনিউয়াসলি যদি এনকারেজ করতে থাকো, হ্যাঁ আর একটু করুন, আপনি পারবেন, এভাবে যদি অ্যাপ্রিসিয়েট করতে থাকো তাহলে দেখবে পেশেন্ট আরও বেশি ভালো টাস্ক করতে পারবে। তো এই প্রসেসটাকেই বলা হচ্ছে সুপারভাইজ করা। ঠিক আছে। নেক্সট,
ডরসিফ্লেকশন, প্ল্যান্টার ফ্লেকশন। তাহলে ছবিটা আগে দেখো এবং নিজেরা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এই ডরসিফ্লেকশন এবং প্ল্যান্টার ফ্লেকশন বুঝতে পারবে। অ্যানাটমিতে আশা করি তোমরা কোনটা ডরসাল অ্যাসপেক্ট অফ ফুট আর প্ল্যান্টার অ্যাসপেক্ট অফ ফুট নিশ্চয়ই পড়া হয়ে গেছে, তাহলে এখানে অসুবিধা হবে না। তাহলে ডরসিফ্লেকশন বলতে বেন্ডিং অফ দ্য ফুট অ্যান্ড টোজ আপওয়ার্ড, ছবিতে একদম ক্লিয়ারলি দেখানো আছে, আশা করি বুঝতে পারছো। আর প্ল্যান্টার ফ্লেকশন মানে রিলেটেড টু দ্য সোল অফ দ্য ফুট অ্যাজ ইন প্ল্যান্টার রিফ্লেক্স। তাহলে দেখো ফ্লেকশন অফ দ্য প্ল্যান্টার রিফ্লেক্স, আর ডরসিফ্লেকশন মানে ডরসাম অ্যাসপেক্ট যখন তুমি আপওয়ার্ড বেন্ডিং করছো তাকে ডরসিফ্লেকশন বলা হচ্ছে। ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন। তাহলে ফ্লেকশন মানে কি হলো? বেন্ডিং। এখানে ছবিটাতে দেখো হাতের ফ্লেকশনটা যেটা হচ্ছে, পায়ের ফ্লেকশনটা দেখো, দুটোই কিন্তু বেন্ডিং। তুমি হাতটা যখন ফোল্ড করছো দ্যাট ইজ ফ্লেকশন, পাটা যখন ফ্লেক্স করছো দ্যাট ইজ ফ্লেকশন, এবং যখন হাতটাকে নিজের পজিশনে থেকে ব্যাকে নিয়ে চলে যাচ্ছ দ্যাট ইজ এক্সটেনশন। পায়ের ক্ষেত্রে যখন তুমি নিজের পজিশনে নিয়ে চলে আসছো দ্যাট ইজ এক্সটেনশন। হাত আর পায়ের ফ্লেকশন এক্সটেনশনটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো, উল্টো ফিল করবে না। ফোল্ডিং বা বেন্ডিং মানে হচ্ছে ফ্লেকশন, এক্সটেন্ডিং বা স্ট্রেটনিং দ্যাট ইজ এক্সটেনশন। এইভাবে মাথায় রাখো বা মুখস্থ করো, ঠিক আছে? নিজে প্র্যাকটিস না করলে কিন্তু এটা পেশেন্টকে প্র্যাকটিস করাতে পারবে না। জাস্ট এটুকু মনে রাখো, ফ্লেক্স মানেই বেন্ড করা, এক্সটেনশন মানে স্ট্রেট করা, ঠিক আছে? এক্সটার্নাল রোটেশন, ইন্টারনাল রোটেশন। তাহলে আমরা বলেছিলাম অ্যাড মানে সেন্টার অফ গ্র্যাভিটির দিকে চলে আসবে, তাহলে এখানে দেখো ইন মানে ভেতর দিকে আসা, রোলিং ইনসাইড মানে ইন্টারনাল রোটেশন, রোলিং আউটওয়ার্ড দ্যাট ইজ এক্সটার্নাল রোটেশন। ছবিতে কিন্তু ক্লিয়ারলি দেওয়া আছে, এই যে মিড লাইন ডটেড লাইনটা সেটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি যদি আমি ধরি, বা অ্যানাটমিক্যাল পজিশন আমি যদি বলি, এটা অ্যানাটমিক্যাল পজিশন, সেখান থেকে আমি যত সেন্টার অফ গ্র্যাভিটির দিকে যাচ্ছি দ্যাট ইজ ইন্টারনাল রোটেশন, আর যত আমি বাইরের দিকে যাচ্ছি তত সেটা হচ্ছে এক্সটার্নাল রোটেশন। এখানে 45 ডিগ্রি করে দেখানো হয়েছে। পেশেন্ট যতটা পারবে ইন্টারনালি রোটেট করতে বা এক্সটার্নালি রোটেট করতে, আমাদেরকে সেই এক্সারসাইজটা করাতে হবে, ঠিক আছে? নেক্সট ইনভার্সন, ইভার্সন। দেখো পাটা যে ইনভার্সন দেখাচ্ছে, ইন মানে ভেতর দিকে, ইভার্সন মানে আউটার সাইডে। তাহলে এভাবে মুখে রাখো, ইন মানে ইন হবে, তোমার সেন্টার অফ গ্র্যাভিটির দিকে আসবে, আউটওয়ার্ডসে যাবে যখন দ্যাট ইজ ইভার্সন, জাস্ট উল্টোটা। একটা মাথায় রাখো, তাহলেই কিন্তু অপোজিটটা তোমার মুখস্থ হয়ে যাবে। প্র্যাকটিস করো তবেই মুখস্থ হবে, নালে হবে না, রিপিটেডলি বলছি। নেক্সট হেমিপ্যারেসিস, হেমিপ্লেজিয়া। তাহলে প্যারেসিস মানে আমাদের এটা মনে রাখতে হবে উইকনেস বা প্যারালাইসিস অফ ওয়ান সাইড। হেমিপ্লেজিয়া মানে হেমি মানে হাফ, তাহলে ওয়ান সাইড অফ দ্য বডি। এখানে যে ছবিগুলোর সঙ্গে দেখো ছোট্ট ছোট্ট করে পয়েন্ট আউট করা আছে কালার দিয়ে, সেইগুলোকে মনে রাখো, তাহলেই হয়ে যাবে। মোনো মানে ওয়ান লিম্ব, মোনো মানে এক, হেমি মানে হাফ অফ দ্য বডি, ডিপ্লোজিয়া মানে ডাবল লিম্ব মানে দুটো লিম্ব, প্যারাপ্লেজিয়া মানে লোয়ার পোর্শন অফ দ্য লিম্ব মানে লোয়ার পার্ট অফ দ্য বডি, আর কোয়াড্রিপ্লেজিয়া মানে 4 লিম্ব উইথ টাঙ্ক মানে বডি সমেত 4টে হাত পা, ঠিক আছে? হ্যান্ডিক্যাপ, হ্যান্ডিক্যাপ মানে হচ্ছে একটা মানে ইন্ডিভিজুয়াল যার কোনো ডিসেবিলিটি আছে বা ইম্পেয়ারমেন্ট আছে, যার ফলে সে নর্মাল অ্যাক্টিভিটিটা করতে পারে না, যেমন আমরা সোশ্যালি অ্যাকসেপ্ট করি, তো তাকে বলা হচ্ছে হ্যান্ডিক্যাপ। মানে এক্ষেত্রে কোনো ডিসেবিলিটি থাকলে বা ইম্পেয়ারমেন্ট থাকলে ইন্ডিভিজুয়ালকে হ্যান্ডিক্যাপ বলা হয়, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো সম্পর্কে না জানলে তোমরা কিন্তু ইউজ করতে পারবে না, এগুলো মেডিকেল টার্ম, এগুলোর কোনো বাংলা টার্ম হচ্ছে না,
হ্যাঁ, হ্যান্ডিক্যাপের বাংলা টার্ম হলো প্রতিবন্ধী। তো আমি চাইবো তোমরা ইংলিশ টার্মগুলোর সঙ্গে অ্যাকাস্টমড হও, ঠিক আছে? ইম্পেয়ারমেন্ট, ইম্পেয়ারমেন্ট মানে কি, যেটা নর্মালি অ্যাকসেপ্টেড বা নর্মালি পারা যায়, নর্মালি অ্যাকসেপ্টেড, সেটাকেই যখন হ্যাম্পার হচ্ছে। যেমন ধরো ব্লাড প্রেশার নর্মাল ভ্যালু 120/80 মিলিমিটার অফ মার্কারি, সেটা যখন কম হচ্ছে বা বেশি হচ্ছে, মানে যে কোনো একটা ইম্পেয়ার্ড করে গেল, কমে গেল, তাকে বলা হচ্ছে। তাহলে কি, একটা নর্মালি একটা বাচ্চা যদি রাস্তা দিয়ে যায়, সে জানে কি যে তার কগনিশন বলছে যে রাস্তার মাঝখান দিয়ে হাঁটা উচিত নয়, তাহলে গাড়ি এসে অ্যাক্সিডেন্ট হতে পারে। সে এই ভাবনাটা হয়তো সে ভাবতেই পারছে না, তাহলে আমি তাকে কি বলতে পারি, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট আছে। বা ধরো পেশেন্ট বুঝতেই পারছে না, ভিজে হাতে এসে যদি সুইচে হাত দেয় তাহলে সে ইলেকট্রিক শক লাগতে পারে, সেক্ষেত্রে এই যে কগনিটিভ ইম্পেয়ারমেন্টটা তার লস হয়েছে, তাকে বলা হচ্ছে ইম্পেয়ারমেন্ট। নর্মালি আমরা কি করব, ভিজে হাতে ইলেকট্রিকের কাছে যাব না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাইকোলজিক্যাল বা ফিজিক্যাল অ্যাবনর্মালিটির জন্য এই ইম্পেয়ারমেন্টগুলো হয়ে থাকে। সেটা যে যদি মাস্কিউলোস্কেলিটাল সিস্টেমের হয় তাহলে মাস্কিউলোস্কেলিটাল ইম্পেয়ারমেন্ট, যদি নিউরোলজিক্যাল হয় তাহলে নিউরোলজিক্যাল ইম্পেয়ারমেন্ট, এইভাবে আমরা এক্সপ্লেন করতে থাকি। ইন্ডিপেন্ডেন্ট মানে কি, যার যে অ্যাক্টিভ এক্সারসাইজ করতে পারছে, যার কোনো অ্যাসিস্ট্যান্ট দরকার নেই টাস্ক করার ক্ষেত্রে, ঠিক আছে? পজিশন, পজিশন মানে যে প্লেসমেন্টে বা যে স্ট্রাকচারে পেশেন্ট এখন আছে তাকে বলা হচ্ছে পজিশন, বা যে পশ্চারে সে এখন বিলং করছে। নেক্সট, প্যারালাইসিস। প্যারালাইসিস মানে আমরা আগেই পড়লাম যে ইম্পেয়ারমেন্ট অর লস অফ মোটর ফাংশন, ঠিক আছে? নেক্সট আসছি সুপাইনেশন, প্রোনেশন। ছবিটা দেখো, প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু পারবে। বইতে মনে হয় সব ছবিগুলো পাবে না, তো ওই জন্য আমি ছবিগুলো দিয়েছি যাতে তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো। সুপাইনেশন মানে জাস্ট উপর দিকে, সুপেরিয়র পার্টে থাকবে। প্রোনেশন মানে ভাবো প্রোন পজিশন, তাহলে উপর হওয়া পজিশনটা, তাহলে টার্নিং আপওয়ার্ড, দ্যাট ইজ সুপাইনেশন। প্রনেশন, টার্নিং দ্য পাম অফ দ্য হ্যান্ড ডাউন। এটা কিন্তু পায়ের ক্ষেত্রে হবে না, কেউ পায়ে প্র্যাকটিস করবে না। হাত আছে মানে তুমি হাতে প্র্যাকটিস করবে এবং পেশেন্টকে হাতেই প্র্যাকটিস করাবে, ঠিক আছে? তাহলে টার্নিং আপওয়ার্ডস দ্য অফ দ্য হ্যান্ড, আর এখানে কি, টার্নিং অফ দ্য পাম অফ দ্য হ্যান্ড ডাউন। ওকে, নেক্সট সুপাইন পজিশন আর ফ্রন্ট পজিশন। তাহলে সুপাইন বলতে কি বোঝানো হচ্ছে, যে ওপরের ছবিটা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ সুপাইন পজিশন। তাহলে লাইং অন ব্যাক, সুপাইন মানে আমি ব্যাকে শুয়ে আছি এবং ফেস আপওয়ার্ডে আছে, দ্যাট ইজ সুপাইন পজিশন। তোমাদের কিন্তু এই পজিশনগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতে প্রত্যেকটা জিনিস আসবে, এবং ওয়ার্ডে ক্লিনিক্যাল ফিল্ডে যখন কাজ করবে তখন কিন্তু রাউন্ডে বা তোমাদেরকে কিন্তু এগুলো এক্সপ্লেন করতে হবে। অতএব এগুলো বেসিক স্টেপ তোমাদের ক্লিনিক্যাল ফিল্ডে যাওয়ার জন্য, ঠিক আছে? প্রন পজিশন বুঝতেই পারছো, লাইং ফেস ডাউনওয়ার্ড, আর কি লাইং অন চেস্ট বা ফ্রন্ট সাইড অফ দ্য বডি, ঠিক আছে? দ্যাট ইজ supine, and lower the picture of the dummy is showing prone position. Next, dorsal. Dorsal means relating to the back, মানে dorsal aspect. তাহলে ব্যাকে শুয়ে থাকাটাই হচ্ছে ডরসাল পজিশন, এবং রিকাম্বেন্ট যখনই হবে তখন বলবো লাইং ডাউন ইন দ্য ডরসাল পজিশন। এইগুলো এটা আবারও তোমরা পড়বে। তাহলে ডরসাল রিকাম্বেন্ট পজিশন, আমরা এখন যে পজিশনটা দেখছি এটা ব্যাকে শুয়ে আছে, এবং ডরসাল রিকাম্বেন্ট যখন সেম হবে তখন দেখবে পাটা আরেকটু স্প্রেড করা থাকবে। তাহলে নেক্সট আমরা ছবিটা দেখে তখন বলবো, তাহলে তুমি আরও বুঝতে পারবে, ঠিক আছে? তাহলে ডরসাল মানে হলো রিলেটিং টু দ্য ব্যাক, রিকাম্বেন্ট মানে লাইং ডাউন, মানে শুয়ে থাকা, ডরসাল পজিশনে ব্যাকে শুয়ে থাকা, ঠিক আছে? সেমি রিকাম্বেন্ট, দেখো যে শোয়াটা এতক্ষণ দেখলে, যে পজিশনটা তোমরা এতক্ষণ দেখলে, সেটারই একটা মডিফাইড সিটিং,
এটা কি হচ্ছে, এক্ষেত্রে কি হচ্ছে, হেডটা একটু টিল্ট করা হচ্ছে। কেন? মানে ওপর দিকে তোলা হয়েছে। কেন? বেডটা দেখো, বেডটা কিন্তু স্ট্রেট নেই। এর ফলে কি হচ্ছে, যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার সেটা কিন্তু একটু কমে যায়। যখন যে কোনো পেশেন্টের যখন ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যায়, তখন আমরা এই সেমি রিকাম্বেন্ট পজিশনটা মেনটেন করার চেষ্টা করি। তার ফলে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা কিন্তু কমে। ঠিক আছে? আর তুমি যদি হেডটা একটু তুলে দাও, তাহলে আমার ভেনাস জুগুলার যে ড্রেনেজ আছে সেটা যেমন বাড়বে, তেমনি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটাও কমবে। এখন অত ডিটেলস জানতে হবে না, শুধু পজিশনটা দেখে রাখো। দেখো, সেমি রিকাম্বেন্ট পজিশন, তাহলে এক একটা ডিগ্রি ওয়াইজ এখানে ভাগ করা আছে। তাহলে লাইং ডাউন ইন দ্য ডর্সাল পজিশন, এটা বুঝে গেছো যে ব্যাকে শুয়ে আছে, উইথ আ পিলো আন্ডার দ্য হেড। ঠিক আছে? তাহলে হিমোডাইনামিক্যালি স্টেবল রাখার জন্য যত তুমি মাথার দিকটা উঁচু করবে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা তত কমতে থাকবে। ঠিক আছে? তাহলে এর ফলে কি হচ্ছে, অনেক সময় হয় এই যে পজিশনগুলো দেখো, এখানে টাইমিংও দেওয়া আছে, 20 to 30 মিনিটস ইন্টারভ্যাল ওয়াইজ আমার পজিশনগুলো চেঞ্জ করতে হবে। ঠিক আছে? দেখো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পেশেন্টটা মানে সিটিং কন্ডিশনে আছে, সেখান থেকে তার থেকে 20 থেকে 30 মিনিট ইন্টারভ্যালে আবার দেখো পায়ের দিকটা 30 to 45 ডিগ্রি ইনক্রিজ করে দেওয়া হয়েছে। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা কিন্তু পজিশন মেনটেন করি। কিসের সাহায্যে? কমফোর্ট ডিভাইস আর পিলো। ঠিক আছে? পিলোও একটা কমফোর্ট ডিভাইস। এখন মোটামুটি সেমি রিকাম্বেন্ট পজিশন বলতে যে এই ছবিটা, সেটা খালি মাথায় রাখো, তাহলেই হবে। ওয়ার্ডে গিয়ে যখন আরও প্র্যাকটিস করবে, তখন দেখবে এগুলো মুখস্থ হয়ে গেছে। তাহলে মোটামুটি এই অবধি হচ্ছে বিভিন্ন পজিশনগুলো আমরা যেগুলো পেশেন্টের উপর প্র্যাকটিস করব, বা পেশেন্টকে যে রেঞ্জ অফ মোশনগুলো করাবো, এগুলো সবই কিন্তু এক ওয়ান টাইপ অফ রেঞ্জ অফ মোশন। তাহলে এই অবধি থাক, আমরা বডি মেকানিক্সটা নেক্সট চ্যাপ্টারে পড়বো। ওকে?